অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন বৈঠকের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। অধিকাংশই একে আগামীর রাজনীতির জন্য ইতিবাচক ব্যাপার হিসেবে দেখছেন, কিন্তু দুই নেতার এই বৈঠককে ভালো ব্যাপার বললেও একে আবার রাজনীতির জন্য নতুন সংকট হিসেবে দেখছে প্রতিদ্বন্দ্বী দু একটি দল। যেমন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে প্রশ্ন তুলেছে দুই নেতার বৈঠক শেষে যৌথ বিবৃতি নিয়ে। তার অভিযোগ করছে এর মাধ্যমে প্রধান উপদেষ্টার একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। প্রায় একই রকম প্রতিক্রিয়া জানাতে দেখা যাচ্ছে ছাত্রদের দল হিসেবে পরিচিত নবগঠিত জাতীয় নাগরিক পার্টির নেতাদের। তারা বলছে এর মাধ্যমে সংকটের কালো মেঘ দূরীভূত হওয়া নয়, বরং আরও ঘনীভূত হবে। আজকের ভোটের ট্রেনে আমরা আলোচনা করতে চাই এসব নিয়েই। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তুষার, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। মোটামুটি হয়তো 24 ঘন্টা পেরিয়েছে, গতকাল বিকালেই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক শেষে আমরা একটা যৌথ বিবৃতি পেয়েছি এবং সেইখানে তারা বলেছে যে দুই পক্ষই তারা সন্তুষ্ট। বিবৃতিতে দুই পক্ষের প্রতিনিধি ছিলেন এবং আরেকটা ব্যাপার ছিল যে রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানে দুই পক্ষের একটা সম্মতি বা বিবৃতি পাওয়া গেছে। আপনার কাছে প্রথমে যেটা বলতে চাই যে বিএনপি একটা বড় দল, নির্বাচন নিয়ে সরকার আর এই দলটার মধ্যে একটা দূরত্ব স্পষ্ট হচ্ছিল নানান বক্তব্য বিবৃতিতে, যে কারণে এই বৈঠকের পর অনেকে বলছে না এটা স্বস্তিদায়ক। কিন্তু আপনারা সহ কয়েকটি দল এই বৈঠককে বা এই যৌথ বিবৃতিকে একটু ভিন্ন আঙ্গিকে দেখছেন, প্রশ্নটা হলো কেন? জি, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার সরকারি সফরে লন্ডনে গেছেন এবং সেই সূত্রে সেখানে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে তার সাথে দেখা করেছেন। এটাকে কিন্তু আমরা ইতিবাচকভাবে নিয়েছিলাম, এতে কোনো অসুবিধা নেই, কারণ বাংলাদেশে সৌজন্য সাক্ষাৎ, রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে আলাপ আলোচনার সংস্কৃতি তো নাই। সেদিক থেকে এটা ইতিবাচক ঘটনা হতে পারত। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে যখন তারা যৌথ বিবৃতি দিলেন, এটা আমাদের মধ্যে প্রশ্ন তৈরি করেছে এবং সেখানে নির্বাচন কখন হবে সেটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে এক অর্থে বলা যাবে। তো সেটা সরকার একটা দলের সাথে কিভাবে করতে পারে, আমাদের প্রশ্ন হচ্ছে সেটা, যে আপনি তার সাথে কথা বলছেন এবং তিনি যদি আপনার প্রতি কোনো ধরনের প্রস্তাব রাখেন সেটা তো আপনি শুনতে কোনো অসুবিধা নাই। কিন্তু যখন সরকার এবং একটি দল মিলে নির্বাচনের যৌথ বিবৃতি দেয়, যেটা আসলে ইভেনচুয়ালি একটা দ্বিপাক্ষিক বিবৃতি ছাড়া আর কিছু নয়, এবং সেখানে অন্যান্য সমস্ত দলকে বাদ রেখে যখন একটা যৌথ বিবৃতিতে নির্বাচনের তারিখ নিয়ে বা মাস নিয়ে একটা সিদ্ধান্ত আসে, তখন তো সেটা আমরা বলবো যে এটা সংকট দূর করার নামে নতুন সংকট তৈরি করা হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠে না। কিন্তু যেই তারিখটা ফেব্রুয়ারিতে, রমজানের আগে হলো ফেব্রুয়ারির মধ্যে যে ইলেকশন, এইটা তো সরকার ঘোষিত টাইম লাইনের মধ্যেই, এবং এইগুলো নিয়ে সরকার অজস্রবার বা অনেকবার আপনাদের সঙ্গে, এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে তো কথা বলেছে। এটা কি নতুন কিছু? না, যদি নতুন কিছু না হয় তাহলে ডিসেম্বর থেকে জুন এটা যদি টাইম ফ্রেম হয়, তাহলে এই টাইম ফ্রেমের ব্যাপারে তো প্রায় সকল দলই কনভিন্স ছিল, শুধুমাত্র বিএনপি ছাড়া। এখন আপনি শুধুমাত্র বিএনপির সাথে বসে তো একটা ডিসাইসিভ মান্থ, নির্বাচনের জন্য একটা ডিসাইসিভ মান্থ ঠিক করতে পারেন না, এটা সকল দলের সাথে মিলে বসতে হবে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে প্রধান উপদেষ্টা প্রথমে এপ্রিলে কথা বললেন, তারপর সেই মাস নিয়ে যদি শঙ্কা আসে বা সেই মাস নিয়ে যদি সমস্যা তৈরি হয়, তাহলে সেটা কথা বলতে হবে তো সকল রাজনৈতিক দলের সাথে, একটা কোনো রাজনৈতিক দলের সাথে না। না, ঠিক আছে তুষার, আপনার কথা ধরেন মানলাম, কিন্তু ফেব্রুয়ারি যে ইলেকশন বা এই যে যৌথ বিবৃতি, এইটাতে এই বিবৃতিটা আসলে সমস্যা কোথায় করেছে? এর মাধ্যমে আসলে অসুবিধার কি হয়েছে? বিবৃতি, আমরা প্রথম কথা হচ্ছে যে একটা দলের সাথে মিলে তো যৌথ বিবৃতি হতে পারে না, যৌথ বিবৃতি হবে সকল দলের সাথে মিলে। এটা হচ্ছে এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই বিবৃতির মধ্যে নির্বাচনের মাস এগিয়ে আনার একটা শর্ত সাপেক্ষ ভাবে এগিয়ে আনার একটা কথা এসেছে, কিন্তু সংস্কারের ক্ষেত্রে কি হবে, কিভাবে সংস্কার হবে, এই ব্যাপারে কিন্তু কোনো সেই অর্থে
খুব বেশি কিছু বলা হয় নাই, না না, শুধুমাত্র বলা হয়েছে যে সংস্কারগুলো। একটু একটু আপনাকে থামাই, এই ব্যাপারেও কিন্তু বলা হয়েছে। আপনাকে যদি আমি একটু পড়ে শোনাই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানে খলিলুর রহমান, ওনার বক্তব্যটা এমন ছিল, শুরুতেই ছিল যে রমজানের আগেও নির্বাচন সম্পন্ন করা যেতে পারে, সেক্ষেত্রে সংস্কার ও বিচারের অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। এখন মানে এই কথার পর কি আবার এই সংস্কারের ব্যাপারটা তোলার কি আর জায়গা রইলো বা দরকার আছে তোলার? না, আমি বিবৃতিটা পড়েছি, আমি বিবৃতিটা পড়েছি। কিন্তু কথাটা হচ্ছে যে আপনি তো আলোচনাটা করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি আমাদেরকে দ্বিতীয় পর্বে আলোচনার জন্য ডেকে গত 2 জুন ডাকলেন। আমরা সেখানে সকল দল গেলাম। তাহলে আপনি নির্বাচনের মাসের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত আসেন, তাহলে এটার ফোরাম তো জাতীয় ঐক্যমত্য কমিশন, সেখানে সকল দলের সাথে আলোচনা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সেটা ঘটছে না, আমরা সেটা নিয়ে আপত্তি প্রকাশ করছি। আচ্ছা আচ্ছা, তুষার, এখানে আরেকটা মানে এটাকে আরেকটু ক্লিয়ার করি যে অনেকে, যেমন বাংলাদেশ জামায়াত ইসলাম বলছে যে এইটা প্রধান উপদেষ্টা উনার একটা মানে পক্ষপাত বা নিরপেক্ষতা একটু ক্ষুণ্ণ হইল। মানে আপনার কাছে মানে আপনারা কি শুধু মনে করছেন, আপনারা কি মনে করছেন মানে এই যে কাজটা হইলো, এটা কি মানে ধরেন ফেব্রুয়ারিতে কি ইলেকশন হইলে ভালো ইলেকশন হবে না? মানে আপনাদের সমস্যাটা কোথায়? মানে নির্বাচন ভালো হবে না, নাকি সংস্কার হবে না, নাকি সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হইলো? কোনটা সমস্যা আসলে? ডিসেম্বর থেকে জুন কোনো ডেট নিয়ে আমরা কখনোই আপত্তি করি নাই। আমরা বলেছি যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে আপনি যখনই নির্বাচন দেন তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে আপনাকে ফেব্রুয়ারিতে নির্বাচন করতেই হবে, তখন আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য মানে যা কাজ শেষ হোক বা না হোক, আপনি তড়িঘড়ি করে একটা নির্বাচন দিকে চলে যাবেন। কিন্তু হওয়াটা উচিত ছিল উল্টোটা, যে আগে আমার সংস্কার কার্যক্রম শেষ হবে, নির্বাচনের জন্য সুনিশ্চিতভাবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে, তারপর আমি নির্বাচনটা দেব। এখন এবং এটা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই সম্ভব। এই কারণে আমরা বলছি যে এটা তো ব্যাপারটা তো এরকম না যে শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়ে একটা দলকে ক্ষমতায় নিতে হবে। সুষ্ঠু নির্বাচন হতে হবে, এবং সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক সংস্কার হতে হবে। এই মৌলিক সংস্কারের যে ঘোষণাপত্র, সনদ এবং সেই সনদ বাস্তবায়নের পদ্ধতি, এগুলো নিয়ে কিন্তু এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা ঐক্যমত্য হয় নাই। কিন্তু হওয়ার আগেই নির্বাচনের একটা তোড়জোড় চলছে বা নির্বাচনকে এগিয়ে আনা হচ্ছে, এটাতে সংস্কার কার্যক্রমটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। না তুষার, নিশ্চয়ই মানে এটাও তো মানে যেহেতু দলগুলো নির্বাচনমুখী এবং নির্বাচনের তারিখও প্রয়োজন, সেটাও আপনি নিশ্চয়ই স্বীকার করবেন না। আমরা আপনার সঙ্গে আরও আলোচনা করব, আপনি সঙ্গেই থাকুন। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে একটি বিরতিতে। বিরতির পর আবার স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তুষার, আপনাকে আরেকবার স্বাগত। যেইটা মানে আমরা যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে নির্বাচনের জন্য তো মানে একটা তারিখ প্রয়োজন, এবং সরকার বলছিল যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এপ্রিলের কথা বলেছে, সেখানে একটা বড় রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর সেটা মানে ফেব্রুয়ারিতে আসছে। তো আপনারা বলছেন যে ডিসেম্বর থেকে জুন এটার কোনো সমস্যা নাই, সংস্কার ব্যাপারটাও কিন্তু ওই যৌথ বিবৃতিতে ক্লিয়ার করা হয়েছে। তো পরিষ্কার যখন করা হলো, তখন মানে এই যে মানে এখন আপনারা এটা নিয়ে যে একটু প্রশ্ন তুলছেন এবং বলছেন যে সংকট আরও ঘনীভূত হবে, মানে সংকটটা কিভাবে ঘনীভূত হবে বা ভালো বার্তা নয়, এই যে ব্যাপারগুলো, মানে এটা কি শুধুমাত্র মানে এরকম যে শুধুমাত্র কি বিরোধিতা করার জন্য বিরোধিতা হচ্ছে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার একটু আপনাকে প্রশ্ন করে রেখেছি, কী হইলে ভালো হইতো, মানে নির্বাচনের তারিখটা কবে হইলে ভালো হইতো? না দেখুন, আচ্ছা কি হলে ভালো হতো এটা দিয়ে আমি শুরু করি। আমরা শুনতে পেরেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি 5 অগাস্টের আগে দেশে আসবেন। তাহলে এই আলোচনাটা তো দেশে হলেই সবচেয়ে ভালো হতো। আপনি তো বাংলাদেশের সমস্যা নিয়ে দেশের বাইরে আলোচনা করার কোনো দরকার নাই। হ্যাঁ, এটা হচ্ছে কি করলে ভালো হতো। আর দ্বিতীয়ত যে সংকটটা ঘনীভূত হচ্ছে সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড সংক্রান্ত। আপনি যখন একটা দলের সাথে মিলে আলোচনা করে নির্বাচনে একটা তারিখ ঠিক করে ফেলছেন, তখন মাঠ প্রশাসনে কি বার্তা যাচ্ছে? মাঠ প্রশাসনের বার্তা যাচ্ছে যে তারাই সরকার হিসেবে আসতে যাচ্ছে। তখন ইতিমধ্যেই মাঠ প্রশাসন অলরেডি একটা দলের দিকে হেলে আছে, সেটা আরও তারা হেলে যাবে। এবং তার মধ্য দিয়ে 18 সালের মতো একটা নির্বাচন হবে কিনা আমরা জানি না। 18 সালে কিন্তু প্রশাসন আগ বাড়িয়ে নির্বাচন মানে আওয়ামী লীগের জন্য একটা খুবই বিতর্কিত নির্বাচন করেছিল।
এই ধরনের কোনো বিতর্কিত কিংবা প্রশ্নবিদ্ধ নির্বাচন যদি এবার হয়, এটা তো বিএনপির জন্য ভালো হবে না। ফলে আমরা বলছি যে আলোচনার সংস্কৃতি থাকাটা খুবই জরুরি, কিন্তু সেটা সকল দলকে নিয়ে হতে হবে এবং দেশের মধ্যে হতে হবে। দেশের সমস্যা নিয়ে আমরা দেশের বাইরে আলোচনা করতে পারি না। না, কিন্তু এইটা তো স্বাভাবিক একটা প্রস্তাব বা মতামত হিসেবেও তো দেখা যেতে পারে। দেশের বাইরে উনি আছেন, প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়েছেন, অনেকে তো এটাকে, আপনিও বলছেন যে না, এটা একটা সৌজন্য আলাপ আলোচনা হতেই পারে। মানে তখন মানে এইটা নিয়ে যে প্রশ্ন তোলা, আপনারাও মতামত দিয়েছেন, না দিয়েছেন তো, নির্বাচন কবে হবে বা সংস্কার বিচারের পর নির্বাচন হবে, আপনারা এভাবে বলেছেন, অন্যান্য দলও বলেছে। তো এটা কি মানে শুধু ওই ধরনের একটা প্রস্তাব, এবং তারা যৌথ বিবৃতিতে যেটা বলেছে যে হতে পারে যদি বিচার এবং সংস্কার। জি বলুন। আমরা সহ কোনো দলের সাথেই যখন মানে আলাদা করে তো প্রধান উপদেষ্টা বসেন নাই, এবং যখন আমাদের সাথে আলোচনা হয়েছে মানে বিভিন্ন দলের সাথে, কোনো আলাপের পরেই তো এভাবে কোনো যৌথ বিবৃতি আসে নাই। এমনকি জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা যেদিন উদ্বোধন হলো, কিংবা তারপরের দিন যখন আমরা দ্বিতীয় পর্বের আলোচনাটা করলাম, সেখান থেকে কোনো যৌথ বিবৃতি আসে নাই। ফলে আপনি যখন আলাদা করে একটা দলের সাথে মিটিং করে যৌথ বিবৃতি দিচ্ছেন, তখন এটার খুব বাজে বার্তা মানে প্রশাসনের কাছে পৌঁছায় যে দে আর দ্য নেক্সট গভর্নমেন্ট এবং আমাদেরকে সে অনুযায়ী কাজ করতে হবে। প্রশাসনের নিরপেক্ষতা বা নিরপেক্ষ থেকে একটা সুষ্ঠু নির্বাচন করার যে ব্যবস্থা থাকা দরকার, সেটা এই ক্ষেত্রে ঝুঁকির মধ্যে পড়ে। জি তুষার, এইখানে একটা মানে একটা সম্পূরক প্রশ্ন করি। যেমন ধরেন যে আপনাদের বিরুদ্ধে অন্যান্য যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, তাদের একটা অভিযোগ হলো যে মানে আপনারা এই সরকারের উপর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান এবং আপনারা নির্বাচনকে নানাভাবে পিছায় দিতে চান। হ্যাঁ, আপনাদের এরকম একটা সুবিধা হবে। তো এই যে এখন যে আপনারা এই একটা তারিখ ঘোষণা নিয়ে যেভাবে আপনারা প্রতিক্রিয়া জানাচ্ছেন, মানে তাদের সেই যে বয়ান, সেটাকে আরও মানে জোরালো হবার একটা মানে সুযোগ তৈরি হলো না? না, মোটেও না। আমরা কোনোভাবেই সরকারের উপর কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছি না। কারণ আমরা যে সকল দাবি তুলেছিলাম বা এখনও তুলছি, এগুলো সমস্তটাই জাতীয় এজেন্ডা। যে আপনি সংবিধান প্রশ্নে কী অবস্থান নেবেন, রাষ্ট্রপতির ক্ষেত্রে কী অবস্থান হবে, জুলাই প্রোক্লেমেশন, এগুলো কোনোটাই এনসিপির নিজস্ব এজেন্ডা না, এগুলো হচ্ছে জাতীয় এজেন্ডা। উল্টো দেখা যাচ্ছে যে অন্যান্য কোনো বড় বড় দল, তারাই আসলে সরকারকে নিয়ন্ত্রণ তৈরি করতে চাচ্ছে এবং জিম্মি করতে চাচ্ছে, এবং এই সরকারও জিম্মি হচ্ছে। আমরা নির্বাচন নিয়ে আমরা কখনোই বলি না যে নির্বাচন হতে পারবে না বা নির্বাচন পেছানো দরকার, এই ধরনের কোনো অবস্থান আমাদের কখনোই ছিল না, এখনও নাই। নির্বাচন নিয়ে বরং সবচেয়ে বেশি কমিটেড হচ্ছে এনসিপি। কারণ আমরা বলেছি যে নির্বাচনকে আপনি ক্ষমতায়, কোনো একটা দলকে ক্ষমতায় নেওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা যাবে না, আপনাকে সুষ্ঠু নির্বাচন করতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে হলে প্রয়োজনীয় সংস্কার করতে হবে, বিচার বিভাগের সংস্কার করতে হবে, নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা পুলিশ প্রশাসন, জনপ্রশাসন ইত্যাদির জরুরি সংস্কারগুলো করতে হবে। এই ক্ষেত্রে বরং আমরা দেখতে পাচ্ছি যে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা যতটা কমিটমেন্ট দেখাচ্ছি, অন্যান্য রাজনৈতিক দল, বিশেষত বড় রাজনৈতিক দল কিন্তু এতটা কমিটমেন্ট দেখাচ্ছে না। আমরা বলেছি যে এই 2022 সালের বাকশালী আইন, যেটা বিএনপি বলেছিল যে এই আইনটা বাকশালী আইন, নির্বাচন কমিশনের যে আইনটা, এই আইনের বিরোধিতা, আমরা বলছি যে এই আইনটা আপনি সংশোধন করেন এবং আশু বাস্তবায়নযোগ্য নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত যে সকল আশু বাস্তবায়নযোগ্য সংস্কার আছে সেগুলো সংস্কার করেন। এইগুলো আমরা বলছি সুষ্ঠু নির্বাচনের পরিবেশের জন্য। এখানে আমাদের কোনো পার্টি এজেন্ডা নাই বা আমাদের সেখানে তুষার, যে ধরেন যে এইটাকে যদি আমরা একটা নেগোসিয়েশন বা আলাপ আলোচনা হিসাবে দেখি, একটা বড় দলের শীর্ষ নেতার সঙ্গে সরকারের যে শীর্ষ ব্যক্তি, তাদের একটা আলাপ আলোচনা যদি হিসাবে দেখি, এবং যখন সেখানে এই প্রশ্নও আসলো যে তাহলে এখন প্রয়োজনীয় সংস্কার আর বিচারটা ত্বরান্বিত করতে হবে বা সেটা একটা উল্লেখযোগ্য অগ্রগতি, তাহলে সেইখানেও তো সরকার আরেকটু ম্যান্ডেট পেল না বা সেটাকে আরেকটু বৈধতা দেওয়া হলো না? বা আপনি যে কথাগুলোই বলছেন, এই উত্তর আপনার কাছ থেকে নেব, তার আগে যাচ্ছে একটি বিরতি। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছি বিরতিতে। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ভোটের ট্রেন, আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির একজন শীর্ষ নেতা। আমরা একদম শেষ পর্যায়ে আছি। যে প্রশ্নটা আপনাকে করতে চাই, যে অনেকে এটা ভাবছেন যে সরকারের কার্যক্রমকে আরও বৈধতা দেওয়া হইলো বা বৈধতাটাকে আরও শক্ত হইলো যে একটা বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতার সঙ্গে মিটিং হয়েছে এবং এর মাধ্যমে একটা যৌথ বিবৃতিতে এই কথাগুলো, সংস্কার, বিচার এবং নির্বাচন প্রসঙ্গটা আসছে। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? আরেকটা ব্যাপার বলি
যে আপনারা তো আপত্তি তুললেন এই যৌথ বিবৃতি দিয়ে, যেমন জামাত বলেছে যে স্পষ্ট করা দরকার প্রধান উপদেষ্টার অবস্থান, তাহলে আপনারা কি এরকম কিছু বলতে চান কিনা, মানে এইটার ক্ষেত্রে আপনাদের কোনো কথা আছে কিনা? আচ্ছা, সরকারের বৈধতার হঠাৎ করে কোনো সংকট তৈরি হয় নাই। সরকারের বৈধতার সবচেয়ে বড় লেজিটিমেসির সবচেয়ে বড় উৎস হচ্ছে জনগণ। আপনাদের খেয়াল থাকবে যে যখন ইশরাক যমুনার সামনে আন্দোলন করছিলেন এবং সেই প্রেক্ষাপটে সরকার একটা স্টেটমেন্ট দিয়েছিল, অন্তর্বর্তী মানে প্রধান উপদেষ্টা একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে যারা যারা কাজে অসহযোগিতা করছেন তাদেরকে আমরা জনগণকে সাথে নিয়ে, মানে কারা কারা অসহযোগিতা করছে সেটা আমরা জনগণকে জানিয়ে দেবো। তো তখন আপনি জনগণকে ভরকেন্দ্র বানালেন। এখন একটা দলের কাছ থেকে তো সেটা ঠিক আছে, ঠিক আছে তুষার, এখানে যে ব্যাপারটি, যে আপনি কি মনে করেন না যে এখন সরকারের সংস্কার উদ্যোগগুলো বাস্তবায়ন করার মানে আরো সহজ হইলো, বা এটাকে আরো গতিতে তারা কাজগুলো করতে পারবে? না, সেটা আমাদের আরো দেখতে হবে যে আসলে আদৌ গতি তৈরি হয় কিনা, কিংবা যে সকল ফান্ডামেন্টাল রিফর্মে বিএনপি আপত্তি করে আসছে এবং বাধাগ্রস্ত করে আসছে ফান্ডামেন্টাল রিফর্মকে, সেটা আগায় কিনা সেটা আমাদের দেখে মন্তব্য করতে হবে। কিন্তু পুরো প্রক্রিয়ার মধ্যে বিশাল একটা প্রশ্নবোধক ব্যাপার ইতিমধ্যে তৈরি হয়েছে। ঘটনাটা দেশের মধ্যে ঘটলেই সবচেয়ে ভালো হতো। এখন তাহলে কি করার, মানে এনসিপি এই জায়গায় কি বলতে চায়? আমরা একটা বলেছি যে প্রধান উপদেষ্টা অলরেডি বলেছেন যে গণভোটের কোনো দরকার নাই। আর দ্বিতীয়ত তিনি আবার বলেছেন যে নির্বাচিত সরকারের পরবর্তী সংসদের প্রথম অধিবেশনে সংস্কারটা হবে। তো আমরা এই দুটো বক্তব্যকে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছি যে আপনি দেশে এসে প্রথমত এই বক্তব্য প্রত্যাহার করবেন, কারণ কিভাবে সংস্কার হবে এটা আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনে এখন আলোচনাই হয় নাই। তার আগেই যখন আপনি একটা প্রস্তাবকে প্রাধান্য দিচ্ছেন এবং অন্য একটা প্রস্তাবকে খারিজ করে দিচ্ছেন, তখন আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনাটাই অর্থহীন হয়ে যাচ্ছে। ফলে আমরা আশা করব যে প্রধান উপদেষ্টা দেশে এসে প্রথমেই তিনি যে সংস্কার বাস্তবায়ন সম্পর্কিত তার পক্ষপাত এবং অন্য একটা ক্ষেত্রে তার যে নাকচ করে দিয়েছেন যে সম্ভাবনা, এগুলোর ক্ষেত্রে তিনি তার বক্তব্যকে আরও স্পষ্ট করবেন এবং যেগুলো বক্তব্য তিনি অলরেডি একটা পজিশন নিয়ে ফেলেছেন সেই পজিশন তিনি প্রত্যাহার করবেন। সারোয়ার তুষার, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।